আগামীকাল বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পরদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প যাবেন। সেখানে 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্টোনিও গুতেরেস। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রাধান্য পাবে এই সফরে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস 4 দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে গণইফতারে অংশ নেবেন। রোহিঙ্গা যে ইউথ যারা আছে তরুণ, তাদের সাথেও উনি বসবেন এবং উনি একটা লার্নিং সেন্টার ভিজিট করবেন ওইখানে কক্সবাজারে। ওনার এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে উনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এই রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্ব নেতাদের নজরে আসবে। এছাড়া সেপ্টেম্বরে ঢাকায় আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স হবে বলেও জানান তিনি। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে। ইন্টারন্যাশনালি এটা এফার্টসটা রিডাবল হবে। প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, মাগুরা শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে আজকে। তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। গত রোববার থেকে শিশুটিকে সিএমএইচ এ পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে 2বার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নতুন রোহিঙ্গা শরণার্থী আসা বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামাউদু টাঙ্গারার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মামাউদু টাঙ্গারা সাক্ষাতে এলে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে এই মামলা দায়ের করেছে গাম্বিয়া। এটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য কাজ করে যাচ্ছে দেশটি। ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে 5 দফা দাবি জানিয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের দেয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানিয়েছেন। আইন উপদেষ্টা বলেছেন, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে স্মারকলিপিতে 2 উপদেষ্টার পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। রাকিব হাসানের রিপোর্ট। নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের সংশোধন, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি নিয়ে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক করেন ধর্ষণ বিরোধী মঞ্চের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধিরা গণমাধ্যমের সামনে তাদের দাবিগুলো তুলে ধরে তা বাস্তবায়নে দ্রুত সরকারের পদক্ষেপ দাবি করেন। আমাদের এই মূলত 5টি দাবির মধ্যে মূলত ছিল, প্রথমত আসিয়ার হত্যাকাণ্ড, আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে, যে কেসটি আছে, সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। আর দ্বিতীয়ত আমরা যেটা বলেছি, আমরা বলেছি একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে যেটি স্পেসিফিক্যালি ধর্ষণ রিলেটেড
রিলেটেড একটা স্পেশাল ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে। এবং তৃতীয়ত আমরা বলেছি এই সারা দেশে নারী যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই বিষয়ে ব্যর্থতার দায় স্বীকার করে রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হবে। এ সময় আইন উপদেষ্টা 5টি দাবিকেই অত্যন্ত যৌক্তিক জানিয়ে দ্রুততা বাস্তবায়নেরও আশ্বাস দেন। মানুষের ক্ষোভ থেকে কষ্ট থেকে অনেক রকম দাবি জানাবে। ওনাদের দাবি জানানোর কারণটা কি? ওনারা চায় সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিনিসটা মনিটর করে। আসল চাও তো এটা। এখন ধরুন ওরা যদি দেখে 1 মাসের জায়গায় 40 দিনে বিচার হয়েছে, এটার জন্য কি ওনারা ক্ষুব্ধ হবেন না। কিন্তু ওনারা যদি দেখেন আমাদের গাফলতি হচ্ছে, 1 মাসের জায়গায় 1 বছর হচ্ছে, তখন ওনারা ক্ষুব্ধ হবেন। তা আমরা তো মেসেজটা পেয়েছি যে আমরা কোনো রকম মানে অযথা কালক্ষেপণ বিন্দু মাত্র যেন না হয়, সেটা আমরা একদম কথা দিচ্ছি এখানে। উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে আপাতত সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন ধর্ষণ বিরোধী মঞ্চ। না, আপাতত আমরা আর কোনো রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কতিপয় রাজনৈতিক দল চাঁদাবাজি করলেও বিএনপির উপর দোষ চাপিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর স্থায়ী কমিটির অপর এক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সকল ধর্মের মানুষকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে রেলওয়ে অফিসার্স মাঠে কর্মশালার আয়োজন করে শাহজাহানপুর থানা বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করা। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সম্প্রতি কতিপয় মিডিয়ার ভূমিকা দেখে মনে হয় বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে। যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকায় লেখে না, অনেক দলের কথা খারাপ কথা লেখে না, ভালো কথাগুলো হয়তো লেখা দিয়ে একটা, আর বিএনপির ভালো কথাগুলো লেখে না, খারাপ দিয়ে একটা লিখে দেয়। কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হতে পারে। বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন দেশকে ফেসিবাদীরা সাম্প্রদায়িক যে তকমা লাগিয়েছিল তা মুছে দিতে সকলকে একসাথে কাজ করতে হবে। এদেশের আলেম সমাজেরাই সবচাইতে নির্যাতিত ছিল হাসিনার সময়ে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। এদেশে যারা মুসলিম, যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত, তাদেরকে যেন আমরা সংখ্যালঘু না বলি, আমরা সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি, সেই রকম একটা আবহাওয়া পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাহফিলে জামাত আমির কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখতে চায় না। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের দায়ের করা গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান,
সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই মামলায় 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে 2 ছাত্রলীগ নেতাকে। তারা হলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোরাইদ রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দিয়েছেন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এদিকে 5 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের এই কর্মসূচি শুরু হলে দেশের হাসপাতালগুলোতে বহির্বিভাগ চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। 5 দফার সবগুলো মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। হাইকোর্টের রায়ের মাধ্যমে 1 দফা দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের এই পদযাত্রা। তাদের পদযাত্রা দোয়েল চত্বরে পৌঁছা মাত্রই বাধা দেয় পুলিশ। সেখান থেকে বাধা উপেক্ষা করে শিক্ষা ভবনের সামনে এসে ঠেকেন তারা। এই সময় তারা জানান হাইকোর্টের রায়ের মাধ্যমে 1 দফা পূরণ হলেও বাকি 4 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। হাইকোর্ট থেকে রায় আমাদের পক্ষে এসেছে, আর আমাদের বাকি যে দাবি 4টা দাবি আমরা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। ডাক্তাররা কিন্তু হাসপাতালে নিরাপদ নয়। যদি আমাদের টোটাল 5 দাবি সরকার মেনে না নেয় তখন পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। এই দাবি শুধু ডাক্তারদের না, এই দাবিও তো জনগণের জন্য। এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চাকরি দেওয়ার নামে বাসায় নববিবাহিত স্বামী স্ত্রীকে আশ্রয় দিয়ে সেই তরুণীকে বাসায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন, ধর্ষণ চেষ্টা থেকেই খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ। গ্রেফতারের পর ওই তরুণী ও তার স্বামী পুলিশের কাছে এমনটা দাবি করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিএমপির উত্তরা ডিভিশনের ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম। এদিকে গ্রেফতার দম্পতি রূপা বেগম ওরফে জান্নাত ও নাজিম হোসেন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টার। চাকরি ও আশ্রয় দেওয়ার নামে নিজ বাসায় স্বামী স্ত্রীকে ঠাঁই দিয়ে তারপর থেকে তরুণীকে ধর্ষণ চেষ্টা ও অশালীন আচরণের কারণে রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রেপ্তারকৃত দম্পতি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 2টি মুঠোফোন, 1টি চাবির রিং ও 1টি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। এর আগে নিহত সাইফুর রহমানের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত 1টি ধারালো বটি, 1টি ধারালো চাকু, রক্তমাখা জামাকাপড় ও বিছনার চাদর উদ্ধার করা হয়। নিজ বাড়িতে খুন হওয়া সাবেক উপাধ্যক্ষ তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে তার বাসায় চাকুরি দেওয়ার কথা বলে দুজনকে উত্তরখানের ভাড়া বাসায় নিয়ে যায়। তবে সাইফুর রহমানের উদ্দেশ্য ছিল ওই তরুণীকে দীর্ঘদিন আটকে রেখে যৌন নির্যাতন চালানো। থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে আমাদের জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। বাসায় আশ্রয়ের দিন থেকে তরুণীকে আপত্তিকর স্পর্শ করতেন উপাধ্যক্ষ সাইফুর রহমান। রোববার রাতে তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী নাজিম প্রতিবাদ করেন। আর এতে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বটি দিয়ে সাইফুর রহমানকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যান গ্রেপ্তারকৃত নাজিম ও রূপা দম্পতি। সে যখন ছাড়ছিল না তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। গেল 10 মার্চ মধ্যরাতে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক উপাধ্যক্ষ উত্তরখান থানার পুরাতনপাড়া বাতান এলাকায় একটি 6তলা ভবনের 4র্থ তলার ফ্ল্যাটে খুন হন। অপরদিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ একজনকে আটক করেছে পুলিশ। আবু সাইদপুর, মাই টিভি,
ঢাকা। আগামী বছরের হজে যেতে ইচ্ছুক নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 15 বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে 2025 সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা 15 বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীরা পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা মানতে হবে। এদিকে 15 বছরের কম বয়সী কেউ চলতি বছরে হজ পালন করতে পারবে না, এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। বুধবার হজযাত্রীরা সর্বনিম্ন বয়স নির্ধারণ করে সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মাইটিভির মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন, 2025 সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে 2025 সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা 15 বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীদের পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে 87,100 জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবার মাইটিভি বিশেষ। প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর 48টি থানা এলাকায় পুলিশের সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হবে অক্সিলারি ফোর্স, আর এই ফোর্সের থাকবে গ্রেফতার করার ক্ষমতাও। ঈদ উল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা বিবেচনায় দ্রুতই এই ফোর্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি। এস এম আরিফের রিপোর্ট। ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহযোগী হিসেবে অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে, ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনার জন্ম নেয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই এই সিদ্ধান্ত। প্রাথমিকভাবে আমরা ঢাকা মহানগরীর 50টি থানার মধ্যে 48টি থানায় কিছু নিরাপত্তা কর্মী যারা বিভিন্ন পাড়া মহল্লায় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন, এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যারা নিরাপত্তা কর্মী, তাদের মধ্যে থেকেও কিছু সংখ্যক মিলে আমরা ঢাকা মহানগরীতে এদের সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ করতে যাচ্ছি। এটা প্রক্রিয়াধীন রয়েছে, আশা করি খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। বেসরকারিভাবে নিয়োগ পাওয়া এই সদস্যদের হাতে পুলিশের ক্ষমতা দিলে একদিকে অপব্যবহার, অন্যদিকে অপরাধীদের হাতে হেনস্থার শিকার হওয়ার শঙ্কা থাকতে পারে। তবে এ বিষয়ে নজরদারি এবং আইনগত প্রোটেকশনের কথা জানান এই কর্মকর্তা। তারা যখন পুলিশের যে কাজের এখতিয়ারগুলো পাবেন বা ক্ষমতাগুলো পাবেন, একই সাথে তাকে পুলিশের যে আইনি যে রক্ষা কবচ যেমন পুলিশের ক্ষেত্রে রয়েছে, ঠিক একই রকম আইনি রক্ষা কবচও তিনি পাবেন। আমরা তাদেরকে পুলিশের প্যারালাল কোনো ফোর্স বা ওরকম কিছু না, যা এরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্সিলারি ফোর্স ইতিবাচক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আরও সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে মনে করেন ডিএমপির এই উপকমিশনার। আমরা জনগণের সাথে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে চাই এবং পুলিশের যে পুলিশ পাবলিক যে পার্টনারশিপ রিলেশনশিপ, সেটা আরও বেশি বৃদ্ধি পাবে। প্রাথমিকভাবে এই নিয়োগের কোনো মেয়াদ থাকবে না, পাবেন না কোনো বেতন ভাতাও, তবে নিয়োজিতরা পাবেন সার্টিফিকেট। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে মাল্টিমিডিয়ার সাংবাদিকতার অবদান জাতি সারা জীবন মনে রাখবে। মাল্টিমিডিয়ার হাত দিয়ে শেখ হাসিনাকে পুশব্যাক করেছে ছাত্র জনতা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায়
এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের বেতন সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি, আর আমরা যে বছরের পর বছর, ডিকেডসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। বাংলাদেশে মাল্টিমিডিয়ার জার্নালিজম আরও উত্তরোত্তর উন্নতি হোক, দেশকে আপনারা বাংলাদেশকে অ্যাকুরেট নিউজ দেন, সেটা আমার এগেনস্টে গেলেও আমার অ্যাকুরেট নিউজ দেন, ভালো নিউজ দেন, সেটা আমরা চাই। থ্যাংক ইউ। প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর বরিশাল বিভাগীয় সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাই টিভির মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন, জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেদ্দা সহ বৃহত্তর বরিশাল সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে মেহবুবুর রহমান হিরো ও আহসান হাবিব মাওলার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদিন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইউসুফ মোহাম্মদ ফরাজি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিনিয়র সহসভাপতি ইমাম কারি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আবু তাইফ, হাফেজ মঞ্জুর নজরুল ইসলাম লিটন, তরিকুল ইসলাম সেন্ট উপস্থিত ছিলেন।